বাংলাদেশ বনাম পাকিস্তানের সদ্য সমাপ্ত যে সিরিজটা হয়েছে সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছেন যুগ্মভাবে বাংলাদেশের নাহিদ রানা এবং তানজিদ তামিম। হ্যাঁ, এই দুজনই বাংলাদেশের পক্ষে বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এবং ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান স্কোরার। এই দুজনের সঙ্গে যদি আরও দুজন করে জোড়া যায়, অর্থাৎ যদি আমরা দেখি টপ 3 ব্যাটার কারা হয়েছেন এবং টপ 3 বোলার কারা হয়েছেন, শুরুটা করবো টপ 3 ব্যাটারদেরকে দিয়ে। হ্যাঁ, তানজিদ তামিম সবচেয়ে বেশি রান করেছেন, 175 রান 3টা ম্যাচে তিনি করেছেন, সেঞ্চুরি করেছেন প্রথম ম্যাচে এবং সেই সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ম্যাচটা জিতে সিরিজটার শুভ সূচনা করেছিল। এবং তার সঙ্গে ঠিক সমান 175 রান কিন্তু করেছেন পাকিস্তানের সালমান আলী আগা। হ্যাঁ, সালমান আলী আগা দ্বিতীয় ম্যাচটাই যে ঘটনা ছিল সেটা নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে নানান রকম তর্কে বিতর্কে পুরো ক্রিকেট দুনিয়ায় আসলে উত্তাল হয়ে গিয়েছিল। থার্ড ম্যাচে এসে তিনি কিন্তু একদম সুদে আসলে উসুল করেছেন। মাঠেই তিনি রাগ ঝেড়েছিলেন, সেটা ঝেড়ে তিনি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন, ক্রিকেটিং স্পিরিট নিয়ে কোয়েশ্চেন তুলেছিলেন। যদিও পাকিস্তান সেকেন্ড ম্যাচটা জিতেছিল, তবে থার্ড ম্যাচে এসে সেঞ্চুরি তিনি করলেন। টপ রান গেটার যুগ্মভাবে তানজিদ তামিমের সঙ্গে হয়েছেন বটে, তবে পাকিস্তান ম্যাচটা কিন্তু হেরে গিয়েছে অল্পের জন্য। খুব কাছাকাছি তারা যেতে পেরেছিল, সিরিজটা বাংলাদেশ জিতেছে। সেই সঙ্গে 3 নম্বরে যার স্থান মাজ সাদাকাত, যিনি কিনা এইবারেই 2026 সালের বিপিএলে বাংলাদেশে খেলে গিয়েছিলেন। এই ধরনের এনভায়রনমেন্ট তার একেবারে অচেনা নয়, মনে হচ্ছিল এই সিরিজে তিনি ভাইটাল হতে পারেন। এবারই তার অভিষেকটা হয়েছে পাকিস্তানের হয়ে আন্ডার 19-এ। হি ওয়াজ ব্রিলিয়ান্ট এবং সুযোগ পেয়ে একটা ম্যাচে তিনি ফায়ারে একটা ইনিংস খেলেছেন, 75 রানের ইনিংস খেলেছেন, 150+ স্ট্রাইক রেটের ব্যাট করছিলেন এবং সেই ম্যাচটাতে তিনি বল হাতেও 3-3টা উইকেট নিয়েছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। পাকিস্তান সেখানে ম্যাচটা জিতে গিয়েছিল। 3 ম্যাচের মধ্যে যে একমাত্র ম্যাচ পাকিস্তান জিতেছে সেখানে মাজ সাদাকাত, হি ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট বাই হিম। সো টপ 3 ব্যাটারের মধ্যে পাকিস্তানের 2জন, বাংলাদেশের 1জন তানজিদ তামিম তিনি আছেন। অন্যদিকে যদি বোলারদের দিকে এবারে তাকাই, পাকিস্তানের বোলারদের সংখ্যা সেখানে বেশি নয়। টপ 3-র মধ্যে 2জনই বাংলাদেশের এবং লিডিং উইকেট টেকার অবশ্যই নাহিদ রানা। 3টা ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন, 8টা উইকেট 3 ম্যাচে তিনি পেয়েছেন এবং অ্যাভারেজটাও ইট ওয়াজ প্রিটি ডিসেন্ট। এবং সব কিছু মিলিয়ে এই যে এক্সপ্রেস গতির বোলার নাহিদ রানা, যেই পেসে তিনি বল করেছেন, আমাদের দেশে আসলে এই চিত্রপট খুব একটা আমরা ইতিপূর্বে দেখিনি। হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের শুরুর দিকে দুর্দান্ত গতিতে বল করতে পারতেন, তাসকিনকে আমরা দেখেছি প্রচণ্ড জোরে বল করতে। এই ধরনের বোলার এসেছেন হরহামেশা, কিন্তু এই যে পেস দিয়ে বিট করা, পেসের সঙ্গে নাহিদ রানা এবার কিন্তু ভ্যারিয়েশনটাও অ্যাড করেছেন। তার যে রসদ সেটাতে তিনি বেশ কিছু নতুন অস্ত্রের যোগ করেছেন, যেটা এই সিরিজে বেশ ভালোভাবে ভিজিবল হয়েছে বারে বারে। এবং হি ওয়াজ ব্রিলিয়ান্ট থ্রু আউট দ্য সিরিজ। 3 ম্যাচে 8টা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ যুগ্মভাবে তিনি হয়েছেনই। সেই সঙ্গে আলাদা করে নিজেকে আরও একবার গোটা ক্রিকেট বিশ্বকে চিনিয়েছেন এবং মিরপুরের যে উইকেটটা, যেটা কিনা সবসময় স্লো উইকেট হিসেবে সারা দুনিয়াতে পরিচিত, সেই উইকেটের একটা ট্রানজিশন এসেছে, সেটার পুরো ফায়দা নাহিদ রানা তুলেছেন। তাসকিন আহমেদও 3 ম্যাচে 6টা উইকেট তিনি পেয়েছেন, সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। তাসকিন আহমেদের কথা নতুন করে বলবার কিছু নেই, গোটা বিশ্বই তাকে চেনে এবং আমাদের পেস ব্যাটারিতে একটা বড় চার্জ কিন্তু তাসকিন আহমেদ জুগিয়ে থাকেন। মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, এই নামগুলো নতুন নয়, এই নামগুলো বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ টিমকে সার্ভ করে আসছে। সেখানে ইবাদত হোসেনের নাম অ্যাড করা যেতে পারে, হাসান মাহমুদ, তানজিম সাকিব। বাংলাদেশের পেস ইউনিট এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। এটা আসলে বলতে গেলে আপনাকে বাংলাদেশি হতে হবে না, আপনাকে জাতীয়তাবাদী হতে হবে না, আপনাকে দেশকে এগিয়ে রাখতে হবে না। সারা দুনিয়ার অনেক ক্রিকেট বোদ্ধারাই কিন্তু এটা অকপটে স্বীকার করে নেবেন, যেই কোয়ালিটি পেস অ্যাটাক আছে সেটা যে কোনো গ্রাউন্ডে ডমিনেট করতে পারে এবং তাসকিন আহমেদ সেখানকার একটা বড় অস্ত্র। টপ 3-তে একমাত্র পাকিস্তানের নাম সেখানে হারিস রৌফ, যিনি কিনা 2টো ম্যাচে খেলেছেন, 2টো ম্যাচেই ব্রিলিয়ান্ট বোলিং করেছেন। হারিস রৌফের জন্যও এই ধরনের উইকেট বা এই ধরনের
এনভায়রনমেন্ট অপরিচিত নয়। বিপিএলে তিনি খেলেছেন ইতিপূর্বে, সবশেষ আসরে দুটো আসরে তিনি খেলেননি, এবং তিনি যেই ধরনের ভয় ধরানো বোলিংটা করেন সেটাতে হয়তো বা পুরোপুরি একেবারে এই তেরে ফোরে আসা হারিস রোফ বা 150+155 পর্যন্ত বল করতে তিনি সামর্থ্য রাখেন, সেটা সেভাবে করে হয়তো বা ভিজিবল হয়নি। তবে সময়ে সময়ে ব্যাটারদেরকে ঠিকই টাফ টাইম তিনি দিয়েছেন। এই গেল টপ 3-র হিসেব নিকেশ। টপ 3-র বাইরে নজর কেড়েছেন কারা? মেহেদী মিরাজ উইকেট তো পেয়েছেনই, এবং তার ইকোনমি রেটটা দেখুন, সেটা 3-এর ঘরে। মডার্ন ডে ক্রিকেটে, ওয়ান ডে ফরম্যাটে 3-3.5 ইকোনমি রেটে কনসিস্টেন্টলি বল করে যাওয়া, এটা চারটিখানি কথা নয়। মেহেদী মিরাজ সেটা করেছেন, এবং সেখানে কিন্তু এই উইকেটটায় হাই স্কোরিং ম্যাচ হয়েছে দুটো, সেখানে এই ধরনের বোলিং ডিসপ্লে করতে পারা এটা ব্রিলিয়ান্ট। ব্যাটারদের দিক থেকে যদি লিটন দাসের কথা বলি, সবশেষ লিটন দাস ডাবল ডিজিট রান করেছিলেন সেটা কিনা 2023-এর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ফরম্যাটে। 2025-এ তিনি মোটে একটা ওডিআই খেলতে পেরেছিলেন শ্রীলঙ্কাতে। সেই লিটন দাস এবারের সিরিজে দুটো ম্যাচে রান পেয়েছেন, 40-এর ঘরে রান করেছেন, 4 নম্বরে ব্যাট করছেন। এটাও তার জন্য নতুন চ্যালেঞ্জ। একটা সময় তিনি ওপেন করতেন বাংলাদেশ টিমের হয়ে, এবং তার ম্যাক্সিমাম সাকসেস ওপেনিং স্লটটাতেই। সেই জায়গাটাতে যেহেতু এখন জায়গা হচ্ছে না, বাংলাদেশের পেসারদের কথা বলছিলাম, সেই সঙ্গে টপ অর্ডারও যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। নতুন দায়িত্ব অ্যাজ এ সিনিয়র ক্যাম্পেইনার এবং অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড ব্যাটার, অ্যাজ এ ক্লাস ব্যাটার, সেটা তিনি উপভোগ করছেন। লিটন দাস বোঝা যাচ্ছে চ্যালেঞ্জটা উতরে গিয়েছেন। তার জন্য এই সিরিজটাই যদি তিনি ক্লিক করতে না পারতেন, সেটা হয়তো বা একটা অশনি সংকেতই বয়ে আনতো। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.